হাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইএম এডুকেশন। ইএম এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে আমি পিএইচডি সংক্রান্ত খবর, চাকরি সংক্রান্ত খবর এবং বিভিন্ন বিষয়ে চাকরির প্রস্তুতির জন্য আলোচনামূলক ভিডিও আপলোড করে থাকি। তাই এই ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যারা বাংলা বিষয়ে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকে তোমাদের জন্য একটি ভিডিও ব্যবস্থা করেছি। এটি হচ্ছে WBPSC বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে আরণ্যক উপন্যাসটি রয়েছে, সেই উপন্যাসটি থেকে একটি 30টি প্রশ্নের মক টেস্টের আয়োজন করেছি। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোথাও স্কিপ করবে না, কেননা কোনো একটা প্রশ্নের সঙ্গে সঙ্গে আমি আরও আনুষঙ্গিক 2-4টা বিষয় নিয়ে আলোচনা করে দিয়েছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসটি প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়? সেই পত্রিকা হচ্ছে কল্লোল পত্রিকা, প্রবাসী পত্রিকা, ভারতবর্ষ পত্রিকা এবং ভৈরব পত্রিকা। কোনটি সঠিক উত্তর হবে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসটি প্রকাশিত হয়েছে প্রবাসী পত্রিকায় এবং এই উপন্যাসটি উৎসর্গ করা হয়েছে গৌরী দেবীকে। সেই সঙ্গে মনে রাখবে, উৎসর্গ করা হয়েছে গৌরী দেবীকে। তোমরা কমেন্ট করে জানাবে উপন্যাসটি কত সাল থেকে কত সাল পর্যন্ত প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। পরের প্রশ্ন, আরণ্যক উপন্যাসের শুরুতেই কথক যে গাছের নিচে বসেছিলেন, সেই গাছের নাম কী ছিল? নিম গাছ ছিল, সজনে গাছ ছিল, বাদাম গাছ ছিল, পাম গাছ ছিল। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর হয়ে যাবে বাদাম গাছ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাসগুলির মধ্যে একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে আরণ্যক উপন্যাসটি। এই উপন্যাসটি প্রকৃতি যে জীবন, প্রকৃতির যে পটভূমি, সেই জীবন, সেই জঙ্গল, সেই গাছপালাকে উপন্যাসে তুলে এনেছেন লেখক। এটি একটি বিখ্যাত উপন্যাস। এবার এই উপন্যাসটিতে এই যে বাদাম গাছ, আসলে লেখক যখন সেই লবটলিয়া থেকে ফিরে এসেছেন কলকাতায়, সেই গড়ের মাঠের পাশে বসে আছেন, সেই গড়ের মাঠে বসে আছেন, সেখানে বসে বসে সেই গড়ের মাঠে তার পাশেই হচ্ছে এই বাদাম গাছ। সেই বাদাম গাছের নিচে বসে তিনি সেই লবটলিয়ার ফেলে আসা দিনগুলোর কথা ভাবছিলেন। তাহলে এখানে প্রশ্ন যেমন কোন গাছের তলায় বসেছিলেন, তেমনি যদি আসে কোন মাঠের পাশে এই বাদাম গাছটি ছিল, তখন কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে গড়ের মাঠ। ঠিক আছে, চলো তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নটি দেখে নিই আজকের। কথক, আচ্ছা, কথক যে মেশে থাকতো তার চাকরের নাম কী ছিল? অপশনগুলো হচ্ছে পাঁচু, হরেন, চারু এবং জগন্নাথ। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, এটির উত্তর হয়ে যাবে জগন্নাথ। আচ্ছা, এই বিষয়ে আমি একটা কথা বলি। এই যে কথক, এই কথকের নাম কি? আরণ্যক উপন্যাসের যে কথক, তার নাম কি? তার নাম হচ্ছে সত্যচরণ। তার নাম হচ্ছে সত্যচরণ। ঠিক আছে, মনে থাকবে কথকের নাম কি? কথকের নাম সত্যচরণ বা সত্যচরণ। আচ্ছা, এবারে আমরা দেখে নিই 4 নম্বর প্রশ্ন। কথক 1 বছর আগে যে স্কুলে চাকরি ছেড়েছেন বা কথক 1 বছর আগে যে স্কুল থেকে ইস্তফা দিয়েছেন, সেই স্কুলটির নাম কি ছিল? অপশন হচ্ছে বেথুন স্কুল, জোড়াসাঁকো স্কুল, করুণাময়ী স্কুল এবং গাদং স্কুল। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তর হয়ে যাবে জোড়াসাঁকো স্কুল। এ প্রসঙ্গে আমি তোমাদের বলবো, এই যে কথক বা সত্যচরণ, তার পড়াশোনা কত দূর? তার পড়াশোনা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, তোমরা জানো কত? BA পাস। ঠিক আছে,
এবার আমরা 5 নম্বর প্রশ্ন, প্রথম পরিচ্ছেদের উপ অধ্যায় সংখ্যা কত? আমরা জানি আরণ্যক উপন্যাস কতগুলো পরিচ্ছেদে বিভক্ত এবং সেই পরিচ্ছেদের অভ্যন্তরে আবার কতগুলো উপ অধ্যায় রয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে সেই প্রথম পরিচ্ছেদের উপ অধ্যায় সংখ্যা কত? অপশন 3টি, 4টি, 5টি, 6টি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। উত্তর হয়ে যাবে 4টি। ঠিক আছে, এবার ভীষণ ইম্পর্টেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কথক যখন পড়াশোনা করতেন, বিএ ক্লাসে বা কলেজে পড়তেন, তখন তার এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে অবিনাশ। এই অবিনাশের সঙ্গে একদিন তার একটি ডিবেট কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, সেই ডিবেট কম্পিটিশনের সভাপতি যাকে করা হয়েছিল, অপশনগুলো আমরা দেখে নিই। গুরুদাস বন্দ্যোপাধ্যায়, হরিদাস বন্দ্যোপাধ্যায়, ভজহরি বন্দ্যোপাধ্যায় এবং মোহনচাঁদ বন্দ্যোপাধ্যায়। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর হয়ে যাবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এখানে এই যে ডিবেট হয়েছিল, সেই ডিবেটের বিষয়টা কী ছিল, এটাও কিন্তু একটা প্রশ্ন। এই ডিবেটের বিষয় ছিল স্কুল কলেজে বাধ্যতামূলক ধর্ম শিক্ষা প্রবর্তন করা উচিত কি না। স্কুল কলেজে বাধ্যতামূলক ধর্ম শিক্ষা প্রবর্তন করা উচিত কি না, এই বিষয়ে ডিবেট অনুষ্ঠিত হয়েছিল। তোমাদের কাছে প্রশ্ন, কমেন্ট করে জানাবে এই ডিবেটে কে কোন পক্ষে ছিল। এবং এখানে দুটি পক্ষ, একটা অবিনাশ একটা কথক, তোমাদের বলতে হবে কে কোন পক্ষে ছিল। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন, কথক কাছারি যাওয়ার সময় ট্রেন থেকে নেমে গরুর গাড়িতে যান যত ক্রোশ? অপশন হচ্ছে 13-14 ক্রোশ, 14-15 ক্রোশ, 15-16 ক্রোশ এবং 16-17 ক্রোশ। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হয়ে যাবে 15-16 ক্রোশ। এবার এই সঙ্গে আমি একটু বলবো যে সেই যে অবিনাশের কথা বললাম, কথক পড়াশোনা শেষ করে জোড়াসাগর স্কুলে 1 বছর চাকরি করে 1 বছর আগে বাদ দিয়ে সে চাকরির জন্য খুঁজে বেড়াচ্ছিল, কোথাও চাকরি পাচ্ছিল না। শেষে কাকতালীয়ভাবে তার বন্ধু অবিনাশের সঙ্গে দেখা হয় এবং অবিনাশদের বিহারের পূর্ণিয়া জেলায় প্রায় 25,000-30,000 বিঘার একটা জমিদারি রয়েছে। শেষে এই সত্যচরণ সেই অবিনাশ তার যে জমিদারি, সেখানে সত্যচরণকে চাকরি দেয় এবং ওই একদিন অবিনাশের বাড়িতে সত্যচরণকে চা খাওয়ার জন্য ইনভাইট করা হয় বিকাল 4টার সময়। সেই দিনেই তার চাকরিটি ঠিক হয় এবং ওই ঘটনার প্রায় 2 সপ্তাহ পর, আফটার 2 উইক, 2 সপ্তাহ পর কথক বিহারের পূর্ণিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সে ট্রেন থেকে, প্রথমে ট্রেনে গিয়েছিল, তারপর ট্রেন থেকে নেমে প্রায় 15-16 ক্রোশ গরুর গাড়িতে কাছারি জন্য যাচ্ছিল এবং পরে আরও অন্যভাবে যায়, অর্থাৎ এখানকার সঠিক উত্তর হয়ে যাবে 15-16 ক্রোশ। ঠিক আছে, পরের উত্তরটি দেখে নেই। এই যে কাছারিতে তিনি পৌঁছালেন, সেই কাছারির বৃদ্ধ যে মুহুরী, তার নাম হচ্ছে গোষ্ঠ চক্রবর্তী। এটাও একটা প্রশ্ন, এই লোকটার বাড়ি কোথায় ছিল। প্রশ্ন হচ্ছে কাছারির বৃদ্ধ মুহুরীর নাম কি? আমাদের উত্তর হয়ে যাবে গোষ্ঠ চক্রবর্তী। ঠিক আছে, এবার হচ্ছে তার বাড়ি কোথায় সেটা আমরা দেখে নিই। অপশনগুলো হচ্ছে বনগাঁ স্টেশন, মাঝেরহাট স্টেশন, খোলাইগ্রাম স্টেশন, বনপাশ স্টেশন। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সঠিক উত্তর হয়ে যাবে বনপাশ স্টেশন। ঠিক আছে, এবার হচ্ছে এই বনপাশ স্টেশনটি কোন জায়গায় অবস্থিত। এটি হচ্ছে বর্ধমান জেলায় অবস্থিত। ঠিক আছে,
যদি প্রশ্ন আসে বনপাশ স্টেশন কোথায় অবস্থিত বা গোষ্ঠ চক্রবর্তীর বাড়ি কোন জেলায়, সঠিক উত্তর হয়ে যাবে কি বর্ধমান। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উদীয়মান চন্দ্রের পটভূমিকায় আঁকাবাঁকা এক বনঝাউয়ের ডাল যেন ড্যাশ একখানি ছবি। এখানে এই ছবিটি কার অঙ্কিত? উদীয়মান চন্দ্রের ভূমিকায় পটভূমিকায় আঁকাবাঁকা এক বনঝাউয়ের ডাল। ছবিটি কার অঙ্কিত? চলো আমরা অপশনগুলো দেখে নিই। হাকিমাতর অঙ্কিত, শানোর অঙ্কিত, হোকুসাই অঙ্কিত এবং ইয়াকোমা অঙ্কিত। এখানে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটি হবে তোমরা বলো। সময় শুরু হচ্ছে। সময় শেষ। সঠিক উত্তর হয়ে যাবে হোকুসাই অঙ্কিত একটি ছবি। এই ছবিটি উদীয়মান ডালের কথা বলা হয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নেই। 10 নম্বর প্রশ্ন। লবটুলিয়া যেখানে কথক চাকরির উদ্দেশ্যে গিয়েছিলেন, সেখানে একটি বিখ্যাত বট গাছ ছিল। সেই বট গাছটি যে নামে পরিচিত সেটার উত্তর করতে হবে। অপশনগুলো আমরা দেখে নেই। এটি গ্র্যান্ড সাহেবের বট গাছ নামে পরিচিত, নাকি উইলিয়াম সাহেবের বট গাছ নামে পরিচিত, নাকি জনসন সাহেবের বট গাছ নামে পরিচিত, নাকি হাক্সলি সাহেবের বট গাছ নামে পরিচিত। সঠিক উত্তর কোনটি হবে নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। তোমাদের জন্য সঠিক উত্তর হয়ে যাবে গ্র্যান্ড সাহেবের বট গাছ, এবং এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখে নিই। 11 নম্বর প্রশ্ন। ডিহি কাছারি নামে একটা জায়গা রয়েছে, সেখানকার জঙ্গল মানুষ জমা নেয়। জমা বলতে মানুষ সেই জমিটাকে ইজারা নেয়। ডিহি কাছারি একটা জঙ্গল রয়েছে, সেই জঙ্গলটা মানুষ ইজারা নেয়। তার কারণটা কি? কারণটা হচ্ছে কুলের জন্য ইজারা নেয়, মোষ চড়াবার জন্য ইজারা নেয়, মধুর জন্য ইজারা নেয়, লাক্ষা কীট পুষিবার জন্য ইজারা নেয়। তোমাদের সামনে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটি হবে সেটা তোমরা নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সঠিক উত্তর হয়ে যাবে লাক্ষা কীট পুষিবার জন্য। আসলে এই ডিহি কাছারি যে জঙ্গল, এই জঙ্গলটি মূলত হচ্ছে বন্যকুল। এই জঙ্গলটা হচ্ছে বন্যকুলের। ঠিক আছে, তোমাদের সামনে প্রশ্ন, এই বন্যকুলের জঙ্গলটা কত বিঘা সেটা উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে। ঠিক আছে, তাহলে এর উত্তরটি হয়ে যাবে লাক্ষা কীট পুষিবার জন্য। ঠিক আছে, এই ডিহি কাছারির জঙ্গল জমা নেওয়া হয়। 12 নম্বর প্রশ্ন। ফুলকিয়া বৈহারে অবস্থিত নদীটির নাম কি? ফুলকিয়া বৈহারে একটা উঁচু জায়গা, সেই উঁচু জায়গাতে একটা নদী রয়েছে, সেই নদীটির নাম কি? তোমাদের সামনে অপশন হচ্ছে ঝাজর, চান্ন, গাদং, চ্যাকা। কোনটি সঠিক উত্তর হবে সেটা নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সঠিক উত্তর হয়ে যাবে চান্ন। পরের প্রশ্ন দেখি। কথক সত্যচরণের রান্না করতেন, অর্থাৎ কথক সত্যচরণ যখন জঙ্গলে থাকতেন, তখন তাকে একজন রান্না করে দিতেন, বা তিনি 500 ওজনের একটি রুই মাছও রান্না করেছিলেন। সেই ব্যক্তিটির নাম কি? তোমাদের সামনে অপশন রয়েছে কন্টু মিশ্র, মিশি মিশ্র, চানু মিশ্র এবং ফালু মিশ্র। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সঠিক উত্তর হয়ে যাবে কন্টু মিশ্র। পরের প্রশ্নটি দেখে নিই আমরা। 14 নম্বর প্রশ্ন। আলোচ্য উপন্যাসে বড় ভারী শহর বলা হয়েছে যে শহরকে, বা এখানে একজন ব্যক্তি একটা বড় ভারী শহর বলেছেন,
এই বড় ভারী শহর বলতে কোন শহরকে বলা হয়েছে? তোমাদের সামনে অপশন রয়েছে পাটনাকে, পূর্ণিয়াকে, মুঙ্গেরকে এবং ভাগলপুরকে। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সঠিক উত্তর হয়ে যাবে ভাগলপুর। চলো এবার আমরা পরের প্রশ্ন দেখে নিই। মধ্য এশিয়ার টাকলামাকান মরুভূমিতে বসে থাকা প্রসঙ্গে লেখক যার নাম বলেছেন। এখানে যেমন নিম্নলিখিত এই প্রশ্নটিও যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি করে এটাও আসতে পারে মধ্য এশিয়ার কোন মরুভূমির কথা বলা হয়েছে। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে টাকলামাকান। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের যে 4টি অপশন আমরা দেখে নিই কার কথা বলা হয়েছে। এখানে প্রশ্নের অপশন রয়েছে হিউজার ডিপ্রে, তারপরে রয়েছে সোয়েন জোনার, তারপরে সোয়েন হেডিন এবং 4 নম্বর হচ্ছে ক্যাবলাও ফুচের। তোমাদের সামনে 4টি অপশন, সঠিক উত্তর কোনটি হবে সেটা নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সোয়েন হেডিন। ঠিক আছে, এখানে টাকলামাকান মরুভূমি ছাড়াও গোবি মরুভূমির নামও রয়েছে। চলো আমরা পরের প্রশ্নটি দেখে নিই। লেখক একটা জলাধারের চারিধারে দেখেছেন, কি দেখেছেন এবং যেটাকে লেখক অদ্ভুত দৃশ্য বলেছেন, সেই অপশনগুলো দেখে নিই। সেই জলাধারের চারধারে তিনি কি দেখেছেন? আমরা জানি তিনি কতগুলো সাপ দেখেছেন এবং মোষ দেখেছেন, করাত সাপ দেখেছেন, বিষাক্ত 3-4 ধরনের সাপ দেখেছেন। এবং তোমাদের সামনে প্রশ্ন, সেই জলাধারের চারধারে যে জন্তুরা ছিল তারা কারা বা তাদের সংখ্যা কত? তোমাদের সামনে প্রথম অপশন রয়েছে 7-8টা সাপ, 3টা মহিষ। তোমাদের সামনে দ্বিতীয় অপশন রয়েছে 8-10টা সাপ, 2টা মহিষ। তোমাদের সামনে তৃতীয় অপশন রয়েছে 3টা সাপ, 8-10টা মহিষ এবং চতুর্থ অপশন রয়েছে 8-10টা সাপ, 3টা মহিষ। কোনটা সঠিক উত্তর হবে নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। চলো তাহলে সঠিক উত্তরটি দেখে নিই। এখানে অপশন যে দীর্ঘই বা 8-10টা সাপ এবং 3টা মহিষ, এটা উত্তর হয়ে যাবে তোমাদের সঠিক। পরের প্রশ্নটি দেখে নিই। 17 নম্বর প্রশ্ন। আমরা উপন্যাসটি পড়লে দেখতে পারবো আরণ্যক উপন্যাসে একবার দাবানলের আগুন লেগেছিল এবং সেই আগুনটা কথক সত্যচরণের কাছারির দিকে হু হু করে দৌড়ে আসছিল। তখন তারা বিভিন্ন বুদ্ধি করে সেই দাবানল থেকে রক্ষা পায়। তারা সেই কাছারির চারধারে যে গাছগুলো ঘিরে রয়েছিল সেই গাছগুলোকে তারা কেটে ফেলে। তোমাদের সামনে যেটি প্রশ্ন হচ্ছে, এই দাবানলের আগুনটি প্রথম কোন দিক থেকে জ্বলা শুরু হয়েছিল? তোমাদের সামনে 4টি অপশন, ঈশান কোণ, বায়ুকোণ, অগ্নিকোণ, নৈঋত কোণ। কোনটা সঠিক উত্তর হবে নির্ণয় করো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সঠিক উত্তর হয়ে যাবে নৈঋত কোণ। ঠিক আছে, তোমাদের কাছে প্রশ্ন, নৈঋত কোণ বলতে কোন কোণটিকে বোঝানো হয়? এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। 18 নম্বর প্রশ্ন দেখে নিই। এটিও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। কাছারির পূর্ণাহ দিবস পালন করার পরিকল্পনা করেন কথক যে মাসে? অর্থাৎ পূর্ণাহ দিবস, কাছারির একটি পূর্ণাহ দিবস পালন করা হয়েছিল। সেই দিন উপলক্ষে অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। সেই অপশনগুলো তোমাদের সামনে হলো, যে মাসে হয়েছিল আষাঢ় মাসের প্রথম, শ্রাবণ মাসের প্রথমে, ভাদ্র মাসের প্রথমে এবং আশ্বিন মাসের প্রথমে। তোমাদের সামনে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটি হবে সেটা নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। চলো আমরা সঠিক উত্তর দেখে নিই। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আষাঢ় মাসের প্রথমে একটি পূর্ণাহ দিবসের আয়োজন করা হয়। সেজন্য বিভিন্ন লোকের সেখানে আগমন হয় এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। চলো আমরা পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই। 19 নম্বর প্রশ্ন। যেন পাথরের কৃষ্ণ ঠাকুর, এই উক্তিটি আলোচ্য উপন্যাসে যার প্রসঙ্গে ব্যবহার করেছিল তিনি হলেন, চলো আমরা অপশনগুলো দেখে নিই। ধাওতাল প্রসঙ্গে, ধাওতাল, গনু প্রসঙ্গে, বিশুয়া প্রসঙ্গে এবং
রাজু প্রসঙ্গে। তোমাদের সামনে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটি হবে নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে বিশুয়া প্রসঙ্গে। বিশুয়াকে বলা হয়েছে কৃষ্ণ, কালো পাথরের কৃষ্ণ, এবং এই বিশুয়া বিভিন্ন নাচ শিখেছে, ছোচো নাচ, ছক্করবাজি নাচ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, চলো আজকের 20 নম্বর প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। এখানেও ঠিক সেম অপশনগুলো রয়েছে। আরণ্যক উপন্যাসে লোকোত্তর চরিত্র যাকে বলা হয়েছে। তোমাদের সামনে অপশন ধাওতাল প্রসঙ্গে, গনু প্রসঙ্গে, বিশুয়া প্রসঙ্গে এবং রাজু প্রসঙ্গে। তোমাদের সামনে 4টি অপশন, সঠিক উত্তর কোনটি হবে সেটা লেখো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সঠিক উত্তর কি হবে আমরা দেখিনি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ধাওতাল প্রসঙ্গে। তোমাদের সঠিক উত্তর কটা হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং আমি নিচে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাবে বিভিন্ন আপডেটগুলো পাওয়ার জন্য। চলো পরের প্রশ্নটি দেখে নেই। ফুলকিয়া। ফুলকিয়া একটি গ্রাম, আমরা জানি ফুলকিয়া একটি গ্রাম। প্রশ্ন হচ্ছে সেই গ্রামটি কেমন। তোমাদের সামনে অপশন, এটি একটি বৃহৎ গ্রাম, এটি একটি মাঝারি গ্রাম, এটি একটি ক্ষুদ্র গ্রাম, এটি একটি সামান্য গ্রাম। সঠিক উত্তর কোনটি হবে সেটা নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদ্র গ্রাম। ঠিক আছে, চলো পরের প্রশ্নটি দেখে নিই। কুন্তা দেবী সিং রাজপুত যেখান থেকে নিয়ে কুন্তাকে দেবী সিং রাজপুত যেখান থেকে নিয়ে এসে বিয়ে করেন। এই যে কুন্তা রাজপুত, দেবী সিং রাজপুত একজন বিখ্যাত বড়লোক। সে এক জায়গায় গিয়েছিল, সেখান থেকে এক বাইজির মেয়েকে পছন্দ করে তাকে পালিয়ে নিয়ে আসে। সেই বাইজির মেয়ে হচ্ছে কুন্তা। পরবর্তী সময়ে আমরা জানি দেবী সিং রাজপুত মারা যান, ফলে কুন্তার প্রচণ্ড দুঃখ হয় এবং কথক তাকে অনেকভাবে সহযোগিতা করেন। উপন্যাসের শেষে তাকে 10 বিঘা জমি দিয়ে দেন চাষাবাদ করার জন্য। তোমাদের সামনে যেটা আমার প্রশ্ন সেটি হচ্ছে এই কুন্তাকে দেবী সিং রাজপুত কোথার থেকে নিয়ে এসেছিলেন। তোমাদের সামনে অপশনগুলো বেনারস থেকে, দেরাদুন থেকে, প্রয়াগ থেকে, কাশী থেকে। 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটি হবে নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তর হয়ে যাবে কাশী থেকে। ঠিক আছে, কাশীর এক বাইজির মেয়েকে সে পালিয়ে নিয়ে এসে বিয়ে করে। পরের প্রশ্নটি, মৈশন্ডির নামক এক মেলা হয় জঙ্গলের মধ্যে, সেটা কাছাড়ি থেকে প্রায় 14-15 ক্রোশ দূরে। এটি কোন মাসে অনুষ্ঠিত হয়। দেখো এখানে শুধুমাত্র যে কোন মাসে অনুষ্ঠিত হয় এটাই প্রশ্ন তাই নয়, কিন্তু প্রশ্ন এটাও মৈশন্ডির মেলা সদর কাছাড়ি থেকে কত ক্রোশ দূরে। দেখো এটার উত্তর 14-15 ক্রোশ। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে বলেই আমি প্রশ্নটি ভাবে তৈরি করেছি। তাহলে কোন মাসে মেলাটি অনুষ্ঠিত হয়। তোমাদের সামনে অপশন বৈশাখ মাস, শ্রাবণ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস। 4টি অপশন, সঠিক উত্তর কোনটি হবে নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে ফাল্গুন মাসে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই। এখানকার এক মেলায় বলতে সেই মৈশন্ডির মেলার কথা বলা হয়েছে। এখানে বিভিন্ন দোকানের সঙ্গে সঙ্গে বেশ কিছু বইয়ের দোকানও বসেছে। গুলে বকাউলি, লাইলি মজনুর প্রেম, এই সমস্ত বিভিন্ন বইগুলো পাওয়া যাচ্ছিল এখানে। সেই সাথে ফ্রান্সের একজন লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা সাহিত্যিকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাসে উল্লেখ করেছেন। সেই ব্যক্তিটি কে এটা তোমাদেরকে জানাতে হবে। তোমাদের সামনে অপশনগুলো ভিক্টর হুগো, আনাতোল ফ্রান্স, পল সার্তে এবং চার্লস ফেরাল্ড। সঠিক উত্তর কোনটি হবে সেটা তোমরা বলো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সঠিক উত্তর হয়ে যাবে আনাতোল ফ্রান্স, ফ্রান্সের একজন বিখ্যাত লেখক এবং বেশ পপুলার লেখক।
এবং ইনি কিন্তু ফ্রান্সের, প্যারিস। এবার প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই অরণ্যময় এলাকায় এখানকার মানুষের একটি প্রিয় সুখাদ্য হলো ডাহুক পাখির ডিম, বন্য মুরগির ডিম, লাল পিঁপড়ের ডিম এবং নীলকণ্ঠ পাখির ডিম। তোমাদের সামনে 4টি অপশন রাখা হয়েছে, সঠিক উত্তর কোনটি হবে সেটা নির্ণয় করো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তরটি দেখে নিই। এখানকার সঠিক উত্তর হয়ে যাবে লাল পিঁপড়ের ডিম। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চলো পরের প্রশ্নটা দেখে নিই। আলোচ্য উপন্যাসে মধ্যযুগ যে সাহিত্যিকের নাম আছে তিনি হলেন মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র রায়, বিজয় গুপ্ত এবং মালাধর বসু। সঠিক উত্তর কোনটি হবে সেটা বলো। তোমাদের সামনে 4টি অপশন রয়েছে, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সঠিক উত্তর হয়ে যাবে ভারতচন্দ্র রায়। সেই অস্বীতি বড় বিদ্যা বা একজন সেই কি বলবো অন্নপূর্ণা যে বৃদ্ধা বেশে ব্যাসকে ছলনা করেছিল, এখানে সেই প্রসঙ্গটির অবতারণা করা হয়েছে। ঠিক আছে, 27 নম্বর প্রশ্ন দেখে নিই। বড়লোকের উহা আরেকটি লক্ষণ। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখানে লক্ষণ বলতে কোন বিষয়টিকে বোঝানো হয়েছে নিম্নে সেটির উল্লেখ করা হলো। দেখো তোমাদের সামনে 4টি অপশন। এখানে বড়লোকের লক্ষণ বলা হয়েছে লুচির সাথে পায়েস খাওয়াকে, ভাত খাওয়াকে, ঘোড়ার পিঠে ঘুরে বেড়ানোকে এবং মিশ্রি খেয়ে জল যোগ করা। কোনটি সঠিক উত্তর হবে সেটা নির্ণয় করো। চলো তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তরটি দেখে নিই। এখানে সঠিক উত্তরটি হবে মিশ্রি খেয়ে জল যোগ করা। কিন্তু অপশন দেখে মনে হবে ভাত খাওয়াটাও হতে পারে, আবার ঘোড়ার পিঠে ঘুরে বেড়ানো হতে পারে, ইভেন আরও একটি অপশন রয়েছে হাতি। বড়লোকদের একটি প্রধান লক্ষণ হচ্ছে হাতি থাকা, কিন্তু এখানে হয়ে যাবে মিশ্রি খেয়ে জল যোগ। পরের প্রশ্ন দেখে নেই। কথকের কাছে জরুরি তার আসে যেখান থেকে, এখানে তার বলতে টেলিগ্রামের কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে তার বলতে খবর বা টেলিগ্রামের কথা বলা হয়েছে, যেখান থেকে এসেছিল এবং কতককে তার পরের দিনেই সেখানে যেতে হবে, না হলে তাদের অনেকগুলো সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে বা কোনো একটা কেসে সে হেরে যাবে অনুপস্থিত থাকার কারণে। তো সেই জায়গাটা হচ্ছে অপশন ভাগলপুর থেকে, পূর্ণিয়া থেকে, পাটনা থেকে, কলকাতা থেকে। তোমাদের কাছে 4টি অপশন রয়েছে, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, সঠিক উত্তরটি দেখে নিন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে পূর্ণিয়া থেকে। চলো এবার আমরা পরের প্রশ্নটি দেখে নিই। উপন্যাসে একজন বাঙালি ডাক্তার 1 বছর রোগে ভোগে সেখানে মারা গিয়েছেন, ফলে তার সন্তান এবং তার বউ একেবারে চরম এক দুরবস্থার মধ্যে পড়েছিল। সেই বাঙালি ডাক্তারের নাম কি ছিল বলো? সেই বাঙালি ডাক্তারের নাম ছিল রাখাল বাবু। এবার কথক সেই খবরটা পেয়ে সেখানে যান সত্যচরণ, এবং শ্রাদ্ধ করার টাকা নাই বলে আমরা জানি সেই রাখাল বাবুর বউকে কত টাকা দিয়েছিলেন তোমরা বলতে পারবে? তার বউকে 100 টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, এটা আমরা সকলে জানি। কিন্তু আমার প্রশ্ন এটি নয়, প্রশ্ন হচ্ছে যে পরবর্তী সময়ে শ্রাদ্ধ শেষ হওয়ার পরবর্তী সময়ে সে তার এই বোনকে কত টাকার মাসিক ব্যবস্থা করে দিয়েছিল, যাতে তার সেই বউটি এবং তার বাচ্চারা দুঃখের মধ্যে না পড়ে। সেটি উত্তরটি নিচে 4টি অপশন রয়েছে, আমরা দেখে নিই। অপশনগুলি হলো 10 টাকা, 100 টাকা, 101 টাকা, 8 টাকা। তোমাদের সামনে 4টি অপশন রয়েছে, কোনটি সঠিক উত্তর হবে নির্ণয় করো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে 10 টাকা। চলো আজকের সবথেকে লাস্ট প্রশ্ন আমরা দেখে নিই। আরণ্যক উপন্যাসে মোট পরিচ্ছেদ সংখ্যা কত? সহজ প্রশ্ন আজকের এবং সর্বশেষ প্রশ্ন এটি। তোমরা পারলে কমেন্ট বক্সে জানাবে যে টোটাল উপ অধ্যায় সংখ্যা কত রয়েছে। এই যতগুলো এখানে পরিচ্ছেদ রয়েছে এই পরিচ্ছেদের সর্বমোট উপ অধ্যায় কত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে
জানাবে। চলো আমরা এই অপশনগুলো দেখে নিই। এখানে 15টি পরিচ্ছেদ, 16টি পরিচ্ছেদ, 17টি পরিচ্ছেদ এবং 18টি পরিচ্ছেদ। সঠিক উত্তর কোনটি হবে সেটা নির্ণয় করো। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। সঠিক উত্তর হয়ে যাবে 18টি পরিচ্ছেদ রয়েছে এবং এই 18টি পরিচ্ছেদের আবার কতগুলো উপ অধ্যায়ে বিভক্ত রয়েছে। ঠিক আছে, আজকে আমাদের প্রশ্ন এখানেই শেষ হয়ে গেল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি এই বিভিন্ন ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। আর সেই সঙ্গে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং সেই সঙ্গে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে বিভিন্ন ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই জানাবে, সেই সঙ্গে কার কতটি ঠিক হলো সেটিও কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা।